বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধা জানাই মহান বীর শহীদ ওসমান হাদি ইনকিলাব মুখপাত্র। শুধু ইনকিলাব মুখপাত্র শুধু হাদি একজন এই ইনকিলাব মুখপাত্রই ছিল না, তার ফ্যাসিস্ট যে কালচার রাজনীতি জনগণের মেন হলো কালচার। এই কালচারের মাঝে হাজার হাজার যুব সমাজকে শিশুকে তাদের মানসিক পরিবর্তন করে, যেটা হাদি চাইছিল যেই মানসিক পরিবর্তনের থেকে কিভাবে ডাইভার্ট করা যায়, কিভাবে এই যারা যাদেরকে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং সহ যে সমস্ত গোয়েন্দা সংস্থা বাংলাদেশে মানসিক ডাইভার্ট এবং আপনার চিন্তা করতেছে এবং কালচারের মাধ্যমে মুসলিম বিশ্বকে এবং ইসলামকে হেয় করতে জন্য চেষ্টা করছিল, সেখান থেকে বাড়া আসার জন্য। এবং সেই জন্য এই কালচার ফ্যাসিসগুলো এবং মানুষের ব্রেন ডাইভার্স কিভাবে করে সেটাই তুলে ধরতে চাইছিল। কিন্তু তাকে অকালেই জীবন দিতে হয়, কারণ তারা হলো এমন জায়গায় হাত দিছিল যেটা ভারতের গদি নড়ে যাওয়া। দিল্লির যে মৎস্য যারা এদের 500 বছর ধরে এই অত্যাচার নিপীড়িত করতেছে, এই দিল্লির অবৈধ শাসন নড়ে যাইতো হাদিরা যদি পয়সা থাকে। সেই জন্যই হাদিকে দিকদের মানুষদের মেধাবীদেরকে রাখে না। আপনাকে কাদেরকে রাখবে? ভারত কাদেরকে পছন্দ করে? তাদের নামে সুন্দর সুন্দর কথা বলবেন যে ভারত অনেক বড় রাষ্ট্র, ভারত ভারতে অত সেনাবাহিনী আছে, ভারতের এটা আছে, ভারতের সাথে কি আমরা কথা বলে পারবো? ভারত যেটা বলতেছে উনি ওইটাই রাজি হয়ে যান। অর্থাৎ আপনি যখনই এগুলো কথা বলবেন তাহলে আপনি ভালো বাঙালি। আর যখনই কালচার ফ্যাটিস জন্য কথা বলবেন, আপনার কালচার কিভাবে যুব সমাজকে, তরুণ সমাজকে, শিশু সমাজকে, এই সমাজকে তাদের পরিবর্তন করতেছে এবং তাদেরকে আপনার নর্তকী এবং দেখা যায় যে খারাপভাবে নিয়ে যাচ্ছে, তাহলে এইগুলো যখনই আপনার তাদের তুলে ধরবেন আপনাকে রাখবে না। যখনই আপনি নর্তকী বানাবেন, যখনই আপনার আবাসিক হোটেলের দেহরক্ষী বানাবেন, তাহলে আপনি মনে করবেন আপনি ভালো বাঙালি এবং আপনার গভীর নেতা, একজন জাতীয় নেতা, বঙ্গবন্ধুর মতন। দেখেন যে হাদি মৃত্যু মারা যাওয়ার পরে ভারতের তরফ থেকে এবং হাদি মারা যাওয়ার পরে এক ধরনের মানুষ এটাকে আপনার অস্থিরতা সৃষ্টি করতেছে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এটা একটা চেষ্টা করতেছে। এখানে একটা বাংলাদেশে একটা যে গৃহযুদ্ধ লাগানোর জন্য যে চেষ্টা করতেছে, এই চেষ্টাগুলো অনেকেই সুযোগ নিতেছে। এই চান্সে দেখা যায় যে আপনার সেনাবাহিনীর জরুরি অবস্থা জারি করতে পারে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করতেছে। এবার এই দেখা যায় যে এমনও হতে পারে, দেখা যায় সেনাবাহিনীর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে যে বর্তমান সেনাপ্রধানকে সরানোর জন্য। কারণ বর্তমানে সেনাপ্রধানের অনেক আপনার ভুল আছে। আপনি দেখেন যে বর্তমানে যে সেনাপ্রধান, এই যে আপনার সে হলো নতজনের এই আপনার সেনাপ্রধান। দেখেন সে হলো ভারতের বিষয়ে ভারতীয় স্পষ্ট বার্তা এইগুলো ফ্যাসিস্ট এখনো টিকে রাখতে চায়। এই সেনাবাহিনী প্রধানের ভুলের কারণেই আজ বাংলাদেশে এই অবস্থা। আপনি একটা জিনিস দেখেন, ভারতের যে সেনাবাহিনী এবং বিএসএফ আসাম রাজ্যতে আপনার পর্যবেক্ষণ করতেছে এবং বাংলাদেশের উপরে হামলা করার জন্য চেষ্টা করতেছে। বাংলাদেশের উপরে যদি আপনার ভারত কোনো রকম অগ্রাসন চালায় এবং জাতিসংঘের 52/1 ধারা অমান্য করে বাংলাদেশের উপরে যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য আজকে ভারতের সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আঞ্চলিক প্রধান এবং বিএসএফের আপনার জেনারেলরা তারা আপনার সীমান্ত পর্যবেক্ষণ করতেছে এবং বাংলাদেশকে যে কোনো টাইমে আপনার হুঙ্কার দিতে পারে এবং বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করতে পারে। বাংলাদেশে যদি ভারত আক্রমণ করলে কোথার থেকে করবেন, এইটা হলো ম্যাপ। আপনার দেখা যাচ্ছে নাকি এই ম্যাপটা হলো আপনার ভারতের ম্যাপ। অর্থাৎ এই যে হলো ভারতের মোটই হলো ধরেন বাংলাদেশের পাশে কোন জেলা আছে, উত্তর দিনাজপুর, আপনার রামসর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটি ও ইংরেজ বাজার।
আপনার এই এলাকার সবচাইতে কাছে এখানে। আর অন্যদিকে আপনার এই চট্টগ্রামে আছে হলো 24 পরগনা, আপনার 24 পরগাবা, বারাসাত, কলকাতা, আলিপুর, হাওড়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। এখানে ভারতের আছে হলো এই রাজ্যগুলো। আবার অন্যদিকে আপনার আছে হলো উড়িষ্যা, আপনার এইটা বাংলাদেশের পাশে আছে বিহার, ঝাড়খণ্ড, পুরকিয়া, যেটা হলো আপনার অন্যদিকে। এটা যেটা হলো আপনার অন্যদিকে দেখেন যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের এই পাশে হলো আপনার এই যে সিকিম। এই সিকিমটা কোথায়? এই সিকিমটা হল এই যে রংপুর, দিনাজপুর। এই দিনাজপুরের এই পাশে হল এই যে সিকিম, যেটা ভারত আজকে এটা ভারতের যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আপনার যে আপনার প্রধান, সে বাংলাদেশে আসছিল কোথায়? এই আসামে। এই আসামে সে আপনার পর্যবেক্ষণ করতেছে এবং আসামকে হয়তো তারা টার্গেট করতেছে। কারণ আপনি যদি আপনার আসামে যদি তাদের রাফাল রাখে, এখানে আসামে রাখতে পারে, এখানে আপনার উত্তর পরগনা, এই আপনার 24 পরগনা, এখানে তাদের একটা ঘাঁটি আছে, সেনাবাহিনীর ঘাঁটি আছে। এই 24 এখন যদি এই 24 পরগনা যদি সেনাবাহিনীর ঘাঁটি থাকে, এখান থেকে তাদের রাফাল উঠতে পারে। এখানে যদি না আসে, এবং অন্যদিকে দেখা যায় যে এই যে জলপাইগুড়ি তাদের দার্জিলিং এর কাছে আছে, এই জলপাইগুড়ি, এখানে জলপাইগুড়ির থেকে আপনার উড়ে আসতে পারে। কারণ জলপাইগুড়িকে যদি টার্গেট করে তাহলে এখান থেকে আপনার উড়ে আসতে পারে বা বাংলাদেশই করতে পারে। তাহলে দেখি আপনার আর কোথার থেকে যদি বাংলাদেশে কোনো প্রকার আক্রমণ করে এবং এই পরিমাণে ভারতের কি ক্ষতি হবে এবং ভারতের কি কি ক্ষতি হতে পারে। আপনার আরো কিছু দেখাচ্ছি যে আপনার কি কি ক্ষতি হতে পারে। এটা কেন? এটা কারণ আপনি একটা জিনিস দেখেন যে ভারতের শুধু বাংলাদেশে যদি আক্রমণ করে ভারতের কি কি ক্ষতি হবে। আপনি একটা জিনিস দেখেন যে এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম, আপনার এই যে রাজ্যগুলোতে আছে, এই রাজ্যগুলো আপনার নকশালবাদী, মাওবাদী বা আপনার দিলীপ বড়ুয়ার এই যে উলফা, এই উলফার যে দেখা যায় যে প্রধান হেডকোয়ার্টার হলো এই এলাকাগুলোতে। এখন যদি এই এলাকাগুলোতে উলফার হেডকোয়ার্টার হয়, এখন বাংলাদেশকে যদি আপনি যদি দেখেন, বাংলাদেশকে যদি আক্রমণ করা হয়, আপনি একটা জিনিস দেখেন যে এখন যদি বাংলাদেশকে এখানে এই যে আপনার এই ম্যাপটাই দেখেন, এটা হলো ভারত, এটা পুরাটা ভারত। বাংলাদেশ হলো ছোট্ট কর্নারে রেখে দিচ্ছে, এটা হলো বাংলাদেশ। তাহলে এখানে যদি আপনার ভারত থেকে যদি আপনার এখানে আক্রমণ করে, তাহলে এখানে আপনি দেখে যে আসাম, এখানে দিনাজপুরের কাছে, যেটা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এই 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 এলাকাগুলো বৈশিষ্ট্য। আবার এখানে যদি আবার এই পাশে দেখেন হলো, তার এই পাশে হলো এইটা আপনার যে নেপাল, ভুটান, আপনার হলো অন্যদিকে হলো চীন, বা আপনার পরে হলো সিকিম, যেটা হলো আপনার চীনের সাথে লাগানো, এবং চীনের হলো উত্তর পশ্চিম এবং দক্ষিণে। এখন যদি ভারতের সেনাবাহিনী আসছিল আসামে, এখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে ভারতের হলো বাংলাদেশে পর্যবেক্ষণ করতেছে, এইটা হলো আসামে। এখন যদি আসামে বা আপনার কলকাতা, এমন হতে পারে কলকাতা তাদের একটা ঘাঁটি আছে সেনাবাহিনীর, বা 24 পরগনা যদি এখানে ঘাঁটি থাকে, এখানে যদি তারা যদি উড়ে আসে বা এখান থেকে যদি বাংলাদেশকে আপনার টার্গেট নেয়, তাহলে বাংলাদেশ কি করতে পারে বা বাংলাদেশ কিভাবে মোকাবেলা করতে পারে। কারণ আপনি দেখেন যে ভারত আপনার অনেক বড় রাষ্ট্র, অনেক বাংলাদেশের আপনার তাদের 27টা রাজ্য, এমন একটা রাজ্য বাংলাদেশের সমান। ওই হিসাবে ভারত অনেক বড় রাজ্য, কিন্তু বড় রাজ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা হলো অনেক ছোট রাজ্য। কেন ছোট রাজ্য? আপনি একটা জিনিস দেখেন, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ হলো তাদের হলো ভিতরে আছে। বাংলাদেশ যদি একটু নড়াচড়া করে, তাহলে তাদের হলো এখানে 19টা রাজ্যে, এই যে 24 পরগনা, আপনার উড়িষ্যা, বিহার, কলকাতা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এই এলাকাগুলোতে মাওবাদী এবং নকশালবাদী অনেক প্রভাব। মাওবাদী নকশালবাদী তো প্রভাব আছে, তার সাথে আপনার দেখা যায় যে আপনার আরও কিছু সংগঠন আছে, উলফা, আপনার এই নেতারা এটা তাদের একটা প্রভাব আছে এবং তাদের ওই এলাকা খুবই জনপ্রিয়তা। হ্যাঁ, আপনি যদি আপনার গত 10 বছরে মাওবাদী এবং নকশালবাদীর প্রায় 3000 10,000 মানুষ হত্যা করছে,
কিন্তু এই মাওবাদী এবং নকশালবাদী এদের আপনার তাদের দেশের যে সাধারণ জনগণ তারা তাদেরকে ভালোবাসে এবং তাদের এই যে যারা গ্রামের কৃষক শ্রমিক মেহনতি মানুষ, এই মেহনতি মানুষগুলো এই মাওবাদী নকশালবাদী বা উল্ফাকে পছন্দ করে। যারা ক্ষমতাসীন বিজেপি বা যারা ক্ষমতাসীন তারা পছন্দ করে না, কিন্তু যারা ব্যক্তিগত সাধারণ মানুষ, এই সাধারণ মানুষগুলো তাদেরকে পছন্দ করে। এখন যদি এখন ভারত যদি বাংলাদেশকে হামলা করে, তাই না, এখানে হয় কলকাতা থেকে আসতে হবে বা আসামের থেকে আসতে পারবে বা 24 পরগনার থেকে আসতে পারে বা এই পাশে যদি রোমকুদ্দুলাসপুর, এই যেটা ফেনী, বাংলাদেশের ফেনী, এখানে যদি ফেনীকে প্রথমেই করে তাহলে ফেনী দিয়ে যদি আসে তাহলে আসাম, এখানে যদি আসামকে যদি ওরা প্রথম টার্গেট করতে পারে এবং আসাম দিয়েই বাংলাদেশে ঢুকতে পারে। বা অন্যদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল ময়মনসিংহ যেটা আমাদের এবং ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা, ব্রাহ্মণবাড়িয়ার কাছে আছে কি এইটা 24 পরগনা বা এই রাজ্যগুলো আছে, ত্রিপুরা বা এইগুলো রাজ্যগুলো আছে। এখন বাংলাদেশকে যদি আক্রমণ করে সেক্ষেত্রে দেখা যায় যে আসাম বা ত্রিপুরা, উত্তরা, ঝাড়খণ্ড বা এই রাজ্যগুলোর তাহলে মাওবাদী বা নকশালবাদী, এই মাওবাদী এবং নকশালবাদী তারা তাদের স্বাধীনতা অর্জিত খুব সহজেই পায়। কারণ তারা মাওবাদী এবং নকশালবাদী কেন স্বাধীনতা পায় না? কারণ মাওবাদী এবং নকশালবাদী তারা হলো বাংলাদেশের কারণে এবং বাংলাদেশের তারা তাদেরকে আশ্রয় না দেওয়ার কারণে তাদের স্বাধীনতা পাচ্ছে না। এবং মাওবাদী এবং নকশালবাদী এবং উলফা বলেন, এই নেতারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় এবং বাংলাদেশের তাদের সাহায্য চায়। যেমন একটা জিনিস দেখেন, আসাম, ত্রিপুরা, 24 পরগনা, এই 24 পরগনার মানুষ হলো এবং কলকাতা, এই যে যেটা কক্সবাজারের কাছে, এখানকার মানুষ আবার বাংলা ভাষীয়, এই এলাকার মানুষ আবার বাংলা কথা বলে। তারা আবার বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চায় ভাষার ক্ষেত্রে। যেমন দিল্লি বলেন, কলকাতার বাইরে গেলেই, 24 পরগনা, কলকাতা বা আসাম, এই রাজ্যগুলোর বাইরে গেলেই হিন্দে বাংলা কথা আর চলে না। এবং তারা হলো ওই রাজ্যগুলোতে যাওয়ার ক্ষেত্রে এবং তাদের ভাষা ভিত্তিক এবং ভাষার ক্ষেত্রে তারা ওই এলাকাগুলো কাজ করতে পারেন। আপনি দেখেন কয়দিন আগে দিল্লিতে একটা ঘটনা দেখেন, যে দিল্লিতে বাংলা কথা বলার কারণে ঘাত ধরা বাহির করে দিছে, জেলে ভরে রাখছে। শুধু দিল্লিতে না, অনেক রাজ্যতেই দেখা যায় বাংলাতে কথা বলার কারণে তাদেরকে জেলে রাখছে বা ঘাত ধরা বাই করে দিতেছে। তাহলে এই যে যারা হলো 24 পরগনা, এই কলকাতা, মণিপুর, এই রাজ্যগুলো বাংলা কথা বলে। এই বাংলা যেমন নবাব, বাংলার শেষ নবাব সিরাজউল্লাহ থেকেই যদি বলি যে বাংলার বিহার 19 উড়িষ্যা, কিন্তু আবার যদি বাবরের কথাই বলি যে বাংলার বিহার উড়িষ্যা, এই বাংলার বিহার উড়িষ্যা, বাংলা কোনটা? বাংলা হলো যেমন বাংলাদেশ, 24 পরগনা, কলকাতা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই এলাকাগুলো ভিত্তিক হলো এই যে বাংলার বিহার এবং উড়িষ্যা। এই উড়িষ্যাকে যখন বাংলাদেশ চেচিং খান আসলো, তারা হলো তাদের ভিতরে নিয়ে যাইতে চাইছিল এবং বাংলাকে একসাথে করতে চাইছিল। বাংলার কিন্তু হিন্দুবাদী রাষ্ট্রগুলো, সরকারগুলো তারা হলো জোর করে, তখন বাংলা মুসলিমরা অল্প ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল এবং মুসলিমদের নির্যাতিত এবং যারাই কথা বলতো তাদেরকেই শেষ করে দিত। যেমন বাংলাদেশে ওসমান হাদির মতন এবং আরবার ফাহাদ সহ অনেকে যারাই ভারতের বিরুদ্ধে কথা বলছে। যেমন বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর অফিসার যে হত্যা করলো, তারা হলো চরম বাংলাদেশি মনোভাব ছিল এবং তারা হলো চরম ইসলাম মনোবাসী ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করত। সেই জন্য ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে হত্যা করলো। যারাই বাংলাদেশের বা মেধাবী তাদেরকেই একের পর এক শেষ করে দিবে এবং অন্যদিকে হুমকি ধুমকি দিবে। এবং তারা যদি বাংলাদেশে হামলা করে এবং ভারতের জন্য অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ভারত অনেক বড় রাষ্ট্র হলেও এবং মনোবল দিকে বড় না,
বাংলাদেশ যদি ছোট রাষ্ট্রও থাকে, কিন্তু মনোবল দিক দিয়ে বাংলাদেশ অনেক বড়। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষগুলো নিজের মাতৃভূমি এবং দেশকে রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতি মুখোমুখি হতে ভয় পায় না। সেজন্য ভারত যদি বাংলাদেশের উপরে কোনো আক্রমণ করার চিন্তা করে, এক্ষেত্রে এটা ভারতের কঠিন ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হতে হবে, যেটা এটা রোম সাম্রাজ্যের পরে ভারতের যে পতন হয়েছিল সেইভাবে পতন হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।